Okay, today let's talk about torque. Torque is a very common and familiar word uh, to the physics students. So in details, torque কি জিনিস, বেসিক আইডিয়াটা আসলে কি চলো একটু দেখার চেষ্টা করি. Okay, so consider we have a rod like this. For example, this is our center of mass, right? This is our center of mass. Now we consider an axis passing through the center of mass, just like this. এটা হচ্ছে একটা সেন্টার অফ অ্যাক্সিস. ধরে নিলাম এই রডটা রোটেট করতে পারে থ্রু অ্যাবাউট দ্য সেন্টার অফ ম্যাস, রাইট? সো ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার রড আর এটা হচ্ছে আমার এক্সিস অফ রোটেশন. তাহলে এইভাবে সে রোটেট করতে পারে. ওকে, এই এক্সিস অফ রোটেশন পাসিং থ্রু দ্য সেন্টার অফ ম্যাস, এক্সিসের সাপেক্ষে রডটা রোটেশন সম্ভব. ওকে, নাও আমি যদি ঠিক এই সেন্টার অফ ম্যাস এই পয়েন্টে একটা ফোর্স অ্যাপ্লাই করি, যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি হবে? কোনো রকম রোটেশন হবে না. হয়তোবা যদি এই এক্সিসটা এখানে ফিক্সড না হয় তাহলে এটা সামনের দিকে মুভ করবে, আর যদি এটা ফিক্সড হয় তাহলে ডিপেন্ড করবে কী পরিমাণ ফোর্স আমি দিয়েছি তার উপর. যদি কম ফোর্স দিই তাহলে কোনো প্রবলেমই হবে না, আর যদি অনেক 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 বেশি ফোর্স দিই তাহলে হয়তো এখানে যে এক্সিসটা আমি চিন্তা করেছি সেটা যদি ফিক্সড অন্য কোনো রড বা কোনো রকম সাবস্টেন্স হয় সেটা হয়তো ব্রোকেন স্টেজে চলে যাবে, রাইট? Depending, but there should be no rotation if I apply a force to this point. But what will happen if I apply the same amount of force, the same magnitude of force to the point other than center of mass? What will happen? For example, আমি যদি আবার একটু, এটা হচ্ছে আমার সেন্টার অফ ম্যাস, এখানে একটা এক্সিস পাস করেছে ধরলাম. এখন আমি চিন্তা করি এই ফোর্সটা আমি এইখানে অ্যাপ্লাই করেছি. এইখানে যদি অ্যাপ্লাই করি তাহলে এটা যদি ফিক্সড এক্সিস অফ রোটেশন হয় তাহলে এই অবজেক্টটা বা রডটার একটা রোটেশনাল মোশন ক্রিয়েট হবে. ধরলাম অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে আমাদের ওমেগা, রাইট? প্রবলেম হচ্ছে এই ফোর্সটা আমি ঠিক এইভাবে এই অ্যাঙ্গেলে না দিয়ে ধরলাম এই পয়েন্ট, যে পয়েন্ট হচ্ছে আমার এক্সিস অফ রোটেশন, সেই পয়েন্ট থেকে আমার যে পয়েন্টে আমি ফোর্স অ্যাপ্লাই করেছি সেটা ডিস্টেন্স হচ্ছে আমাদের আর, রাইট? যদি আমি আর কমাতে বা বাড়াতে পারি, যদি এখানে ফোর্স অ্যাপ্লাই করি আর বাড়বে, এখানে কমবে, এখানে আরও কমবে, ডাজেন্ট ম্যাটার. এটা হচ্ছে আমাদের ফোর্স এফ. এখন এই ফোর্সটা যদি আমি এই অ্যাঙ্গেলে অ্যাপ্লাই না করে ঠিক এইভাবে অ্যাপ্লাই করি তাহলেও কিন্তু রোটেশন হবে. যদি আমি এইভাবে এই অ্যাঙ্গেলে অ্যাপ্লাই করি কোনো ফোর্স তাহলেও কিন্তু রোটেশন হবে. হয়তো রোটেশনের যে চেহারা ক্যারেক্টারিস্টিক সেটা চেঞ্জ হবে. নাও যদি বিভিন্ন ডিরেকশনে আমি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি আসলে চেঞ্জ হয়? মূলত চেঞ্জ কি হয়? ওকে, আমি যদি আর একটু ভিন্নভাবে এটাকে বোঝার চেষ্টা করি, সেন্টার অফ ম্যাস দিয়ে কোনো এক্সিস যদি চিন্তা না করে আমি ধরলাম এটা হচ্ছে আমার এক্সিস অফ রোটেশন, এইটা হচ্ছে আমার এক্সিস অফ রোটেশন, রাইট? এই এক্সিসকে কেন্দ্র করে এই অবজেক্টটা ঠিক এইভাবে মুভ করতে পারে, রোটেট করতে পারে. সো আমি যদি এইখানে কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করি ঠিক এইভাবে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করি, ধরলাম এটা হচ্ছে, এবং এখান থেকে এটা হচ্ছে আমার ডিস্টেন্স ভেক্টর আর কি যদি আমি ভেক্টর হিসেবে চিন্তা করি, এটা হচ্ছে আমাদের ফোর্স এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা. নাও F may be resolved into two components. One is horizontal component, this is F horizontal component, and this is vertical component or perpendicular component. এখন এখান থেকে এই পর্যন্ত দিয়ে যদি আমি কোনো ফোর্স আমি ডিনোট করি তার ম্যাগনিটিউড, এবং এখান থেকে যদি আমি ঠিক এইভাবে কোনো ফোর্স ডিনোট করি তার ম্যাগনিটিউড
সেম হবে। সো এটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। সো ইফ দিস ইজ অ্যাঙ্গেল থিটা, দিস ইজ এগেইন দ্য অ্যাঙ্গেল থিটা, অ্যান্ড এটা হচ্ছে আমার এফ। তাহলে এফ পারপেন্ডিকুলার হচ্ছে এফ এফ সাইন থিটা, অ্যান্ড এফ প্যারালাল হচ্ছে আমাদের এফ টাইমস কস থিটা। এইটা হচ্ছে আমাদের এ প্যারালাল, অ্যান্ড এটা হচ্ছে আমাদের এ পারপেন্ডিকুলার। সো ডেফিনেটলি যদি এটা রোটেশন হয়, সেই রোটেশনের জন্য দায়ী কে? A parallel has no contribution to the rotation. It is only the perpendicular component of this applying force F, that is F sin theta, has a contribution, and it is the only force F sin theta who can rotate the object, right? So F perpendicular is a prime factor for this rotation. এটা যদি পারপেন্ডিকুলার, এটা যদি আমার ডিস্টেন্স ভেক্টর আর হয়, টর্ক, তাহলে টর্ক হচ্ছে দ্য অ্যাবিলিটি অফ আ ফোর্স টু রোটেট অ্যান অবজেক্ট অ্যারাউন্ড অ্যান অ্যাক্সিস, এটাকে আমরা টর্ক বলবো। অর ইন অ্যানাদার ওয়ার্ডস ইউ ক্যান সে দ্যাট দ্য কোয়ান্টিটেটিভ মেজার of the tendency of a force to cause or change the rotational motion is called the torque. So torque হচ্ছে a measure of rotational force. Torque এবং rotational force কে আমরা মোটামুটি একই পাল্লায় মেজার করতে পারি। সো কোনো অবজেক্টকে যদি আমি রোটেট করাতে চাই, তাহলে আমাকে যে ফোর্স অ্যাপ্লাই করতে হয়, সেই ফোর্সকেই আমি, সেই ফোর্সের যে মেজার, সেই মেজারকেই আমি টর্ক হিসেবে নাম দিতে পারি। তাহলে টর্ক ইজ ডিনোটেড বাই দ্য সিম্বল টাউ। টাউ ক্যান বি রিটেন as the cross product of the distance vector r and f. F simply a perpendicular, f definitely a perpendicular, because F parallel has no contribution to this torque, right? So this is the definition of torque, mathematical definition of torque. So এখন যদি আমি একটু অন্যভাবে দেখার চেষ্টা করি, ফর এক্সাম্পল যদি আমি এটাকে ভেঙে ফেলি, আর এফ সাইন থিটা, যদি আমি ম্যাগনিটিউড নিয়ে ভাবি, সিম্পলি আমি যদি ম্যাগনিটিউড নিয়ে ভাবি, তাহলে আর এফ সাইন থিটা, সিম্পলি আর ক্রস এফ, তাই না? আর এফ সাইন থিটা আর আর ক্রস এফ, এভাবে আমরা টর্ককে ডিফাইন করে থাকি। নাও যেহেতু টর্ক হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, ইট হ্যাজ a direction, right? What is the direction of torque? ডিরেকশন অফ টর্ক আমরা ক্যালকুলেট করবো আর ক্রস এফ এর যে ডিরেকশন, ছোটো সময় থেকে আমরা ভেক্টর পড়ে আসছি, সেই ভেক্টর থেকে আমরা এটা ক্যালকুলেট করব। ওকে, একটু পরে আমি আসছি কোনটা হবে টর্কের ডিরেকশন, আমি সেই পয়েন্টে আসছি। নাও দ্য পয়েন্ট হচ্ছে যে হাউ ইজ দ্য অ্যাঙ্গেল বি ডিটারমাইন্ড। আমি অ্যাঙ্গেলকে কীভাবে ডিটারমাইন করব, সেই নিয়মটা হচ্ছে সিম্পলি, ধরা যাক এটা হচ্ছে আমাদের একটা রড, এটা হচ্ছে আমাদের রড, আরও একটা কথা এখানে বলা হয়নি, যে পয়েন্ট দিয়ে কোনো একটা এক্সিস আমি চিন্তা করব, যে উই ক্যান কনসিডার অ্যান এক্সিস পাসিং থ্রু এনি পয়েন্ট, যার সাপেক্ষে অবজেক্টের রোটেশন হবে, সেই পয়েন্টটাকে আমরা বলতে পারি পিভট পয়েন্ট, আর সিম্পলি অনেক সময় পিভটও বলা হয়, পিভট পয়েন্ট, রাইট? And r is the distance measured from the pivot point to the point at which the force has been applied. Okay, so r হচ্ছে সবসময় পিভট পয়েন্ট থেকে অথবা এক্সিস অফ রোটেশন থেকে আমাদের যে ফোর্স আমরা অ্যাপ্লাই করেছি সেই পয়েন্টে, সেই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স, রাইট? সেই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে আমাদের আর। নাও হাউ ইজ দ্য অ্যাঙ্গেল ক্যালকুলেটেড? যেমন সিম্পলি আমি বলে দিলাম এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল থিটা, এই থিটার মান হচ্ছে এটা। সবসময় এটা কনফিউজিং হতে পারে, কেন আমরা একটু ক্লিয়ার করব হাউ ইজ দ্য অ্যাঙ্গেল বি ডিটারমাইন্ড অর বি ক্যালকুলেটেড, রাইট? সো লেটস সি, ধরা যাক এটা হচ্ছে আমাদের
এক্সিস অফ রোটেশনের জন্য যে পয়েন্ট, সেই পয়েন্ট, এটা হচ্ছে আমাদের পয়েন্ট, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ফোর্স এফ। ডেফিনেটলি এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের আর, এখান থেকে এ পর্যন্ত এটা হচ্ছে এফ। সো সিম্পলি আর এবং এফ এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, বোঝাই যাচ্ছে। বাট অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে যে ফোর্সটা আমি এখানে অ্যাপ্লাই করেছি সেই ফোর্সটার সেই ফোর্স যেদিকে, সেই দিকে এই ফোর্সের প্যারালাল কোথেকে আমি ড্র করব, মনে মনে চিন্তা করব হচ্ছে সেই পিভট পয়েন্ট থেকে এদিকে এফ, এদিকে হচ্ছে আমাদের এফ, রাইট? এটা হচ্ছে তাহলে আমাদের এই এফ এর করেসপন্ডিং পার্ট, এটা হচ্ছে এফ। তাহলে আর এবং এফ এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে এইটা, এইটা হচ্ছে আর এবং এফ এর মধ্যে অ্যাঙ্গেল। এখন আর ক্রস এফ, আর ক্রস এফ যেটা হচ্ছে আমাদের টাও এর যে ডিরেকশন, আর ক্রস এফ, এটা কী হবে, আর থেকে যদি আমি রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করে এফ এর দিকে যাই, তাহলে আমার থাম্ব which is up to the page, right, perpendicular to the page and up to the page, সেটা হচ্ছে আমার টাও এর ডিরেকশন। অ্যান্ড ডেফিনেটলি যদি আমি এখান থেকে এভাবে ফোর্স অ্যাপ্লাই করি, এখান থেকে এভাবে ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে হয়তো রোটেশন হবে। এখন যেন রোটেশন হবে এইদিকে, তখন হয়তো রোটেশন হবে এইদিকে। সো রোটেশন যদি কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে হয়, তাহলে টাও কনভেনশনালি কনসিডার্ড অ্যাজ পজিটিভ কোয়ান্টিটি, অ্যান্ড রোটেশন যদি ক্লকওয়াইজ ডিরেকশনে হয়, এইদিকে হয়, তাহলে টাও ইজ কনসিডার্ড অ্যাজ a negative quantity. This is by convention. ওকে, এখন এই অ্যাঙ্গেলটাই যদি আমি এভাবে চিন্তা না করে অন্যভাবে চিন্তা করি, যেমন এটা হচ্ছে আমাদের পিভট পয়েন্ট, আমি এই অ্যাঙ্গেলে ফোর্স অ্যাপ্লাই করেছি এফ, এটা হচ্ছে আমাদের থিটা, অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে নিয়ম হচ্ছে এটার প্যারালাল, পিভট পয়েন্ট থেকে এটার প্যারালাল এই ফোর্সটা আমি দিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের এফ, ডেফিনেটলি এটা হচ্ছে আমাদের আর, অ্যান্ড থিটা হচ্ছে আমাদের এইটা। সো আর ক্রস এফ, এগেইন এটা এদিকে রোটেশন হবে, রাইট? যদি এরকম না হয়, এরকম হয়, এটা হচ্ছে আমাদের, ফর এক্সাম্পল এইটা হচ্ছে আমাদের পিভট পয়েন্ট। এখন এইটা হচ্ছে আমাদের ফোর্স এফ অ্যাপ্লাই করেছি, তাহলে এটা কিন্তু এখনও কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করবে। সো নিয়ম হচ্ছে এখান থেকে এ পর্যন্ত আমি একটা ফোর্স দিয়ে দিলাম, তাহলে আর, এখান থেকে আর হচ্ছে আমার এই পর্যন্ত, এটুকু হচ্ছে আমাদের আর, অ্যান্ড এফ হচ্ছে আমাদের এইটা। সো সিম্পলি আর ক্রস এফ হচ্ছে আমাদের এইটা, যেটা কিনা 120 ডিগ্রি হবে, বিকজ এটা যদি, ফর এক্সাম্পল এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা হবে আমাদের 120 ডিগ্রি। তাহলে আর ক্রস এফ, আর এফ সাইন 120 ডিগ্রি, দিস ইজ নট আর এফ সাইন 60 ডিগ্রি। তাহলে টাউ ইজ ইকুয়াল টু হবে আর এফ সাইন থিটা, এখানে থিটা হচ্ছে আর অ্যান্ড এফ এর মধ্যে যে অ্যাঙ্গেল, ডেফিনেটলি আর এফ সাইন 120 ডিগ্রি, not 60 ডিগ্রি, ওকে, নট 60 ডিগ্রি। সো এভাবেই কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। যেমন এখানে কয়েকটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের সেই রডটা, এটা হচ্ছে আমাদের পিভট পয়েন্ট, এখানে এক্সিস অফ রোটেশন আছে। যদি আমি এরকম করে কোনো ফোর্স এখানে অ্যাপ্লাই করি এফ, তাহলে এটা যদি থিটা 1 হয়, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার F1 অ্যান্ড এটা হচ্ছে আমার থিটা 1, তাহলে এর করেসপন্ডিং এটা হচ্ছে আমাদের R1, রাইট, বা আর, সিম্পলি আরই ধরলাম আমি। তাহলে টাউ F1 এর জন্য যদি টাউ 1 হয়, টাউ 1 ইজ ইকুয়াল টু ডট একটা পাবো এই থিটার জন্য। এখন যদি আমি এই অ্যাঙ্গেলটা কমাতে থাকি, কমাতে যদি এভাবে নিয়ে আসি, তাহলে থিটা টু, এটা হচ্ছে আমাদের পিভট পয়েন্ট, এটা হচ্ছে আমাদের আর, সেই একই আর, এটা হচ্ছে আমাদের F2, তাহলে F2 এর জন্য আমি পাবো হচ্ছে টাউ টু। ডেফিনেটলি আর সেম, F1 অ্যান্ড F2 ফর এক্সাম্পল সেম, F1 অ্যান্ড F2 এর যে ম্যাগনিটিউড সেম, এটা অ্যাঙ্গেল হচ্ছে চেঞ্জ, তাহলে ডেফিনেটলি থিটা কম। সো টাউ ওয়ান মাস্ট বি গ্রেটার দেন টাউ টু। তাহলে একটা পর্যায়ে যখন আমি আরও কমাবো, অথবা যদি আমি এটা পিভট পয়েন্ট চিন্তা করি, আমি যদি এরকম করে এটার প্যারালাল একটা ফোর্স আমি অ্যাপ্লাই করি এইভাবে,
যদি এটা এফ হয় তাহলে এই ফোর্সের জন্য কোনো রকম টাও হবে না, টাও ইজ ইকুয়াল টু 0, কোনো রোটেশন হবে না, রাইট? তার মানে আর অর্থাৎ ডিস্টেন্স ভেক্টর যেটা আর, সেই আর ভেক্টরের সাথে এফ ভেক্টর যদি প্যারালাল হয় কোনো রকম রোটেশন সম্ভব না, কোনো রকম টর্ক সম্ভব না, অ্যান্ড হেন্স টাও ইকুয়াল টু 0। আবার আরও একভাবে আমি চিন্তা করতে পারি। ফর এক্সাম্পল, আমরা সবাই অনেক সময় দেখা যায় কোনো রকম নাট বল্টু যেরকম আছে আর কি, ওগুলোর কোনো কিছুর আমরা 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 যে স্ক্রু খুলতে চাই, তাই না? স্ক্রু খোলার জন্য অনেক সময় গ্রামে কি বলে আমি জানি না, গ্রামে এটাকে রেঞ্জ বলে। যেমন কোনো একটা স্ক্রু যদি আমি চিন্তা করি এভাবে, এটা যদি কোনো একটা স্ক্রু হয়, এটাকে যদি আমি কার্ড থেকে অথবা কোনো একটা সিস্টেম থেকে খুলতে চাই, আমি এরকম একটা সিস্টেম ইউজ করি না, সবাই কিন্তু আমরা জানি এরকম একটা রেঞ্জ বলে এটাকে। ওকে, এটাকে ধরে যদি আমি এরকম করে ঘুরাই তাহলে এটা স্ক্রুটা ঘুরে এটা খুলে যায়, রাইট? এখন স্ক্রুটা ঘুরবে, তার মানে এটা হচ্ছে তার এক্সিস অফ রোটেশন, রাইট? ধরলাম এটার সাপেক্ষে সে ঘুরছে, এক্সিস অফ রোটেশন। এখন যদি এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করি F1, তাহলে একটা টর্ক হবে। যদি এখানে অ্যাপ্লাই করি F2, তাহলে আমি একটা টর্ক পাবো। যদি এখানে ফোর্স অ্যাপ্লাই করি F3, তাহলে আমি টর্ক পাবো। প্রবলেম হচ্ছে সবচেয়ে সহজ বা সবচেয়ে বেশি এনার্জি পাবো, সবচেয়ে বেশি ঘোরাতে পারবো কোন জায়গা থেকে ফোর্স যদি অ্যাপ্লাই করি এখান থেকে। কেন? কারণ এই এক্সিস অফ রোটেশন থেকে এই পর্যন্ত ডিস্টেন্স আর সব থেকে বেশি, এখানে সব থেকে কম, তারপরে এখানে, তারপরে হচ্ছে এখানে। সো টাউ হচ্ছে আর এফ সাইন থিটা। যদি আমি সবসময় F1 F2 F3 না দিয়ে এফ ফোর্স অ্যাপ্লাই করি, তাহলেও কিন্তু আমি টাউ সবচেয়ে বেশি পাবো হচ্ছে এই ক্ষেত্রে আমি যদি এখান থেকে ফোর্স অ্যাপ্লাই করি, বিকজ এখান থেকে এই পিভট পয়েন্ট থেকে ফোর্স পর্যন্ত যে ডিস্টেন্স ইজ ম্যাক্সিমাম, রাইট? এই পর্যন্তই হচ্ছে ম্যাক্সিমাম। এবং আরও একটা জিনিস, যে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, টাও ম্যাক্সিমাম হবে। যদি এখান থেকে আমি এই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করি, এখান থেকে এই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করি, অথবা এখান থেকে এই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করি, ডিস্টেন্স বেশি হওয়া সত্ত্বেও টর্ক কিন্তু কম হতেই পারে, বিকজ থিটা ইজ নট সেম। বাট ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য ম্যাক্সিমাম টর্ক, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য অ্যাঙ্গেল থিটা হুইচ ইজ 90 ডিগ্রি, রাইট? সো এই ধরনের কন্ডিশনগুলো মেনে একটা জোক আছে, যেমন আর্কিমিডিস বলছিল যে গিভ মি আ লিভার লং এনাফ অ্যান্ড আ ফলক্রাম টু প্লেস ইট অন অ্যান্ড আই উইল মুভ দ্য আর্থ। কীরকম ব্যাপারটা? আর্কিমিডিস ফান করে বলেছিল যে আমাকে একটা লম্বা ক্যান্টিলিভার, আমাকে একটা লম্বা লিভার দাও, এবং এটার উপরে আমি পৃথিবীকে বসাবো, এরকম করে বসাবো। এটা হচ্ছে আমার পৃথিবী। যদি আমাকে একটা লং এনাফ লিভার দাও এবং একটা ফালক্রান, অর্থাৎ এরকম কোনো একটা সাপোর্ট যদি আমাকে দাও, তাহলে আমি এখানে ফোর্স অ্যাপ্লাই করে এই পৃথিবীকে ঘুরিয়ে ফেলতে পারবো। এটা আর্কিমিডিসের জোক ছিল। আর ডেফিনেটলি এটা যদি ডিস্টেন্স আর হয়, রেডিয়াস আর হয়, তাহলে এখান থেকে এ পর্যন্ত হচ্ছে আর। সো দিস আর much greater than capital R. Okay, it's just a joke. Okay, don't take it very seriously. এখন এরকম টর্ক রিলেটেড অনেকগুলো প্রবলেম আমরা করব, অনেকগুলো প্রবলেম তুমিও নিজে করার চেষ্টা করবে বই থেকে। আমি একদিন শুধুমাত্র প্রবলেমগুলো লিখে তোমাদেরকে সাবমিট করার চেষ্টা করব। এখন এই টর্ক নিয়ে কিন্তু নিউটনের যে সেকেন্ড ল আছে সেটা আমরা প্রমাণ করতে পারি। আজকে আমি এটা প্রমাণ করব না, কারণ টর্কের যাবতীয় ধারণা তোমাকে দেওয়া হয়েছে। এখন টর্ক রিলেটেড কোনো কিছু যদি তুমি পড়তে যাও, তাহলে আশা করি আমি হোপফুলি ইউ উইল বি ইন্টারেস্টেড উইথ দ্যাট টপিক। ওকে, সো আমরা জানি যে নিউটন সেকেন্ড ল যেটা আছে এফ ইজ ইকুয়াল টু এম এ। যদি আমি রোটেশনাল মোশনে যাই, এফ হ্যাজ টু বি রিপ্লেসড বাই টাউ, অ্যান্ড এম যেটা হচ্ছে ম্যাস। রোটেশন মোশনের ক্ষেত্রে আমরা ম্যাসকে অন্যভাবে প্রকাশ করে থাকি, সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। ওকে, মোমেন্ট অফ ইনার্শিয়া আই, অ্যান্ড এ যেটা কিনা হচ্ছে লিনিয়ার অ্যাক্সিলারেশন। যদি রোটেশন হয় তখন হয় আমাদের যেটা হয় সেটা হচ্ছে
এর পরিবর্তে আমরা কি লিখি, আলফা, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। সো এইটা হচ্ছে আমাদের নিউটনস সেকেন্ড ল অফ রোটেশন। সো নিউটনস সেকেন্ড ল অফ rotation. This is your homework. And পাওয়ারের সাথে একটা সম্পর্ক আছে। আমি জানি যে লিনিয়ার মোমেন্টাম পি এর সাথে ফোর্সের সম্পর্ক হচ্ছে এফ ভি, রাইট? সরি, এটা হচ্ছে আমাদের পাওয়ারের সম্পর্ক, রাইট? পি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ভি, রাইট? পি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ভি। যদি আমি এরকম রোটেশন মোশনের কথা চিন্তা করি, তাহলে আমরা কি পাই? পি ইজ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে এফ এর পরিবর্তে হবে টাউ, ভি এর পরিবর্তে হবে ওমেগা। সো টাউ টাইমস ওমেগা, রাইট? এটাও তোমার হোমওয়ার্ক, এটাও আমাদের হোমওয়ার্ক। ওকে, এখন আমরা একটু অন্য একটা টপিক, এই রিলেটেড টপিক নিয়ে আলোচনা করব। ডেফিনেটলি এখানে যা কিছু পড়বো সব কিছুর সাথেই রোটেশন শব্দটা জড়িত। ওকে, আমরা এখন পড়বো হচ্ছে রোলিং। রোলিং 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 বলতে হচ্ছে আমরা হুইলের যে মোশন চিন্তা করতে পারি, হুইল আমরা বলি রোল করে, রাইট? রোলিং। সো আমি চিন্তা করি আমার একটা মসৃণ পথ আছে, যে পথ দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই আমি হেঁটে যেতে পারি। একটা রাস্তা আছে, খুবই ব্যয়বহুল রাস্তা। ওকে, 4 লেন রাস্তা আমি চিন্তা করি, যে কোনো একটা লেন দিয়ে আমি ধরলাম একটা হুইল রোল করছে। এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত হুইল, রাইট? এটা এই দিকে রোল করে সামনের দিকে আগাচ্ছে, সে সামনের দিকে যাচ্ছে। এই হুইলটার রেডিয়াস হচ্ছে আমাদের ক্যাপিটাল আর, ধরলাম এটা ক্যাপিটাল আর, আমাদের ক্যাপিটাল আর। এই পয়েন্টটা যদি, এই পয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে টপ পয়েন্ট, এটা হচ্ছে বটম পয়েন্ট, এটা ধরলাম এই পয়েন্ট। এটা যদি সময়ের সাথে সাথে সামনে আগায়, তাহলে একটা সময় পর এই পয়েন্টটা কিন্তু কী হচ্ছে, সময়ের সাথে সাথে সামনের দিকে যাচ্ছে। এটা এই দিকে আসতেছে, এটা হচ্ছে এই দিকে যাচ্ছে, আর এটা সামনের দিকে যাচ্ছে হুইলটা। তাহলে এইটা হচ্ছে এর সেন্টার অফ ম্যাস। যদি এটা এদিকে যায়, তাহলে সেন্টার অফ ম্যাসের একটা ভেলোসিটি থাকবে, সেটা হচ্ছে ভি অফ সেন্টার অফ ম্যাস, যেটা কোন দিকে আগাচ্ছে, ফরওয়ার্ড ডিরেকশনে আগাচ্ছে। একটা সার্টেন টাইম পরে ধরলাম এই পয়েন্টটা এখানে এসেছে, অর্থাৎ আর্ক লেংথ, এটা হচ্ছে আমাদের এস, রাইট? এটা হচ্ছে আমাদের এস। সো আমি যদি এরকম করে চিন্তা করি, যে কিছু সময় পরে যে এই পয়েন্টটা এখানে ছিল, সেই পয়েন্টটা এখানে চলে আসছে, ডেফিনেটলি এই বটম পয়েন্টও এইখানকার কাছাকাছি চলে গেছে, রাইট? সো এটা হচ্ছে আমাদের আর, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল থিটা, এটা হচ্ছে আমাদের আর্ক লেংথ এস, রাইট? এই এস কিন্তু যতটুকু এখান থেকে এ পর্যন্ত যতটুকু এস, ঠিক এখান থেকে এ পর্যন্ত ততটুকুই কিন্তু এস। মনে হতে পারে অনেক বেশি, বাট তুমি যদি এক্সপেরিমেন্টও করে দেখো, তুমি দেখবে একবারে প্র্যাকটিক্যাল বাসায় কী দিয়ে তুমি এক্সপেরিমেন্ট করতে পারো। হুইল, অর্থাৎ গোলাকার কোনো কিছু, ফর এক্সাম্পল চাঁদকি রিলেটেড কিছু, যেমন হ্যাঁ, রাইট, যেমন মেয়েরা হাতে যে চুড়ি দিয়ে থাকে, সেই চুড়িকে তুমি একটা রোলিং হুইল হিসেবে চিন্তা করে এই ডিস্টেন্স কিন্তু ক্যালকুলেট করতে পারো। এক্স্যাক্টলি ইউ উইল হ্যাভ দ্য সেম ডিস্টেন্স, রাইট? ওকে, সো এস ইজ ইকুয়াল টু, অ্যাকচুয়ালি কি, এস ইজ ইকুয়াল টু হচ্ছে আর টাইমস থিটা, এটা আমরা পেয়েছি। এস ইজ চেঞ্জিং উইথ টাইম টি, সো ডি এস dt is equal to r is a fixed quantity, theta is changing with time t, so d theta dt, ds dt is actually v center of mass is equal to r times change in the angular position is equal to হচ্ছে omega, right? So v is equal to হচ্ছে r omega, v is equal to হচ্ছে omega r, so v center of mass is equal to omega r। এটা আমরা অনেক আগেই শিখেছি। এখন যে জিনিসটা আমি আলোচনা করতে চাই, যেটা হচ্ছে আমার মেইন কনসার্ন, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই রোলিং মোশনটাকে
আমরা একটু অন্যভাবে চিন্তা করতে পারি। যেমন আমি বলবো যে রোলিং মোশন ক্যান বি কনসিডার্ড অ্যাজ দ্য কম্বিনেশন অফ পিউর রোটেশন অ্যান্ড পিউর ট্রান্সলেশন। অর্থাৎ একটা অবজেক্ট যদি রোল করে সেটা দুই ধরনের মোশনকে ধারণ করছে, একটা হচ্ছে ট্রান্সলেশনাল মোশন, একটা হচ্ছে রোটেশনাল মোশন। অ্যান্ড সেই রোটেশনাল মোশনটা হচ্ছে পিউর রোটেশনাল মোশন, ট্রান্সলেশন মোশনটা হচ্ছে পিউর ট্রান্সলেশনাল মোশন। So the pure translation plus pure rotation is equal to rolling. How? কিভাবে? Let's have a look. ধরে নিলাম এটা হচ্ছে আমার একটা হুইল, এটা হচ্ছে আমার সাপোর্ট পয়েন্ট। এটা যদি পিউর রোটেশন হয় তার মানে এটা ঠিক এখানে এভাবেই রোটেট করছে, পিউর রোটেশন। এটার কোনো মুভমেন্ট নেই, এটার কোনো ট্রান্সলেশনাল কোনো মুভমেন্ট নেই, এটা যে জায়গায় ছিল সেই জায়গাতেই আছে, রাইট? এটা এইভাবে পিউর রোটেশন করছে। তাহলে এই পয়েন্ট যদি রোটেশন করে, এদিকে যদি রোটেশন করে, সে যদি এরকম করে যদি রোটেশন করে তাহলে এই পয়েন্টের একটা ভেলোসিটি থাকবে এইদিকে, এটা ঠিক করেসপন্ডিং উল্টো যে পয়েন্ট তার ভেলোসিটি থাকবে এইদিকে, রাইট? ডেফিনেটলি এই ভেলোসিটি অ্যান্ড এই ভেলোসিটি সেম। এটা যদি হয় এইদিকে যে ভেলোসিটি, এটার এইদিকে এই ডিরেকশনে সেই ভেলোসিটিই থাকবে, রাইট? এখন ডেফিনেটলি এটা হচ্ছে ভি সেন্টার অফ ম্যাস। এটা যদি সলিড কোনো অবজেক্ট হয়ে থাকে তাহলে যদি এটা ট্রান্সলেশনাল কোনো মোশন হচ্ছে না, তারপরেও যদি আমি ভি সেন্টার অফ ম্যাসের একটা ভেলোসিটি চিন্তা করে থাকি, সেটা এইদিকে না কিন্তু, হ্যাঁ, এমন না যে এটা এইদিকে যাচ্ছে, সরি ফর অ্যারো। তাহলে এইখানে যদি ভি চিন্তা করি, এই পয়েন্টের ভি ইজ ইকুয়াল টু ডেফিনেটলি ভি সেন্টার অফ ম্যাস, রাইট? ভি ইজ ইকুয়াল টু ভি সেন্টার অফ ম্যাস। এটা হচ্ছে পিউর রোটেশনের যে ধারণা। হ্যাঁ, আমি তোমাকে হয়তো কনফিউজ করে দিচ্ছি ভি সেন্টার অফ ম্যাস ইউজ করে। আমি ধরে নিলাম এটা কিন্তু ভি সেন্টার অফ ম্যাস, এমন না যে ব্যাপারটা সামনের দিকে যাচ্ছে। এই পয়েন্টটা যদি এমন হয় যে এটা সলিড কোনো একটা অবজেক্ট, তাহলে তো এই পয়েন্টটার একটা রোটেশন হবে। ভি সেন্টার অফ মাসের একটা ভেলোসিটি তো থাকবে, তাই না? এটা এভাবেই হোক, যদি এটা বড় করে চিন্তা করি মাইক্রোস্কোপিক লেভেলে, তাহলে হয়তো এটা এইভাবে তো একটা মুভ করবে, তাই না? এই পয়েন্টের যে ভেলোসিটি, এই পয়েন্টের ভেলোসিটি সেম। ঠিক একইভাবে এখানেও ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি সেন্টার অফ মাস। এটা হচ্ছে পিউর রোটেশনের ফর্মুলা। অ্যান্ড এভরি পয়েন্ট অন দ্য হুইল is rotating about its center of mass with the angular speed omega or angular velocity omega. And every point on the outside edge of the wheel has the linear speed v center of mass. Right, এটা হচ্ছে আমার পিউর রোটেশন, এটা হচ্ছে আমার পিউর রোটেশনের ধারণা। এখন যদি আমি পিউর ট্রান্সলেশন নিয়ে ভাবি, অর্থাৎ এটা সামনের দিকে যাচ্ছে, এটা হচ্ছে সেন্টার অফ ম্যাস। ট্রান্সলেশন মানে হচ্ছে এটার কোনো রকম রোটেশন হচ্ছে না, শুধুমাত্র এটাকে কোনো কিছু টেনে নিয়ে যাচ্ছে, সামনের দিকে সে যাচ্ছে। তার মানে এটার ভি সেন্টার অফ ম্যাস হবে এদিকে। এটার যে ভি, ডেফিনেটলি ভি সেন্টার অফ ম্যাস এদিকেই হবে, এবং এটার যে ভি এখানে যে ভি সেটাও হবে এদিকে ভি সেন্টার অফ ম্যাস, রাইট? এখন রোলিং আসলে কি? রোলিংয়ের সময় কিন্তু আমরা একটু আগে যে এক্সাম্পলটা দিয়েছি, রোলিং মোশনের সময়, যে সে সামনের দিকে যায়, রাইট? তাহলে এই দুটোকে যদি আমি সাম করি, কম্বাইন করি, তাহলে আমি কি পাবো? তাহলে আমি পাবো হচ্ছে আমি রোলিং মোশন, রাইট? তাহলে আমি একটা রোলিং মোশন পাবো যেটা সামনের দিকে আছে উইথ দ্য ভেলোসিটি ভি সেন্টার অফ ম্যাস। এবং যদি আমি সাম করেছি কার, এটা এবং এটার, তাহলে আপার পয়েন্টের ভেলোসিটি কী হবে? 2 টাইমস অফ ভিসিএম। এটা একটা ভিসিএম, রাইট? এটা একটা ভিসিএম, 2 ভিসিএম। তাহলে এই পয়েন্টের ভেলোসিটি হচ্ছে ভি ইজ ইকুয়াল টু 2 টাইমস ভি সেন্টার অফ ম্যাস। এখানে কি হচ্ছে? এই পয়েন্টের ভেলোসিটি হচ্ছে নেগেটিভ ডিরেকশনে, পয়েন্টের ভেলোসিটি হচ্ছে পজিটিভ ডিরেকশনে। তাহলে এই পয়েন্টটা মূলত স্টেশনারি। এখানে ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু বিউটিফুল 0। ফাইন। তার মানে একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট হচ্ছে, হোয়েন উই কনসিডার আ রোলিং মোশন, দ্য বটম পয়েন্ট মে বি কনসিডার্ড অ্যাজ আ স্টেশনারি পয়েন্ট। এই পয়েন্ট আসলে মুভ করছে না, রাইট?
এই পয়েন্টটা কিন্তু মুভ করছে না রোলিং মোশনের সময়। হ্যাঁ, তুমি চিন্তা করতে পারো স্যার যদি পয়েন্ট মুভ না করে তাহলে এটা রোল কিভাবে হচ্ছে। ফাইন, রোল হচ্ছে, কিন্তু মোশন যদি আমি চিন্তা করি, রোলিং মোশনটার কথা যদি চিন্তা করি, তাহলে এই পয়েন্ট এমনভাবে বিহেভ করছে যে সে পয়েন্টটা আসলে স্টেশনারি। অ্যান্ড ম্যাক্সিমাম ভেলোসিটি কোথায় হচ্ছে? ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে এইখানে 2 VCM, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভেলোসিটির, right? So the portion of the wheel at the bottom is considered as stationary, and the portion at the top is considered as if it has the highest velocity, 2 times of v center of mass, right? তার মানে এটা হচ্ছে আমাদের পিওর ট্রান্সলেশন অ্যান্ড এটা হচ্ছে আমার রোলিং। So the rolling motion is nothing but the combination of pure rotation and pure translation. ওকে, এই কনসেপ্টগুলো তোমার জানা থাকলে তুমি যখন বই পড়বে একেবারেই সহজ হয়ে যাবে কনসেপ্টগুলো। ওকে, এখন আমি একটু দেখব যে রোলিং মোশনের সময় কাইনেটিক এনার্জির কীরকম হয়, কাইনেটিক এনার্জি কেমন ব্যবহার করে। সো দ্য কাইনেটিক এনার্জি অফ রোলিং। ওকে, kinetic energy of rolling, ধরে নিলাম এটা হচ্ছে আমাদের একটা রোলিং হুইল, এইটা হচ্ছে আমাদের সাপোর্ট, এর উপর দিয়ে এটা রোল করছে। ওকে, এটা হচ্ছে আমাদের সেন্টার অফ ম্যাস, এই পয়েন্টটা হচ্ছে আমাদের স্টেশনারি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের স্টেশনারি পয়েন্ট, অ্যান্ড এইখানে হচ্ছে আমাদের, ধরলাম এটা হচ্ছে রোটেশন করছে এইভাবে ওমেগা, এটা হচ্ছে আমাদের ভি যেখানে, সেটা হচ্ছে ভি সেন্টার অফ ম্যাস এর 2 টাইমস, রাইট, 2 টাইমস, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ভি সেন্টার অফ ম্যাস। এখন কাইনেটিক এনার্জি আমি কি জানি? কাইনেটিক এনার্জির জন্য আমি একটা কনসিডার করছি যে আমি এই স্টেশনারি পয়েন্ট যেটা বটম পয়েন্ট, আমি ধরে নিলাম যে উই হ্যাভ অ্যান ইমাজিনারি এক্সিস পাসিং থ্রু দিস স্টেশনারি পয়েন্ট পি। এই পি পয়েন্ট দিয়ে কোনো একটা এক্সিস চিন্তা করতে, আমি যে এক্সিসের সাপেক্ষে এটা রোটেশন হচ্ছে বা রোলিং হচ্ছে, রোটেশন হচ্ছে, সরি। সো এই পি পয়েন্টের ভেতর দিয়ে যে এক্সিস অফ রোটেশনটা আমি চিন্তা করেছি, দ্যাট মাস্ট বি পারপেন্ডিকুলার টু দ্য পেজ আই এম রাইটিং অন, রাইট? ওকে, সো দ্য কাইনেটিক এনার্জি কে is equal to simply half I অর্থাৎ মোমেন্ট অফ ইনার্শিয়া কার সাপেক্ষে? with respect to the axis passing through the point P, and k is equal to half IP times omega squared. এখন অ্যাকর্ডিং টু দ্য প্যারালাল অ্যাক্সিস থিওরেম, যদি আমি এখানে আরও একটা অ্যাক্সিস কনসিডার করি, তাহলে এই অ্যাক্সিস এবং এখান দিয়ে যে অ্যাক্সিসটা আমি কনসিডার করেছি, these two axes must be parallel to each other, and the distance between these two axes, perpendicular distance, is simply capital R, right? So half times IP according to the parallel axis theorem is equal to I due to the axis passing through the center of mass plus হচ্ছে m times r square, ওকে, টাইমস হচ্ছে ওমেগা স্কোয়ার। এটা হচ্ছে আমার অ্যাকর্ডিং টু দ্য প্যারালাল অ্যাক্সিস থিওরেমটা লিখতে পারি। তাহলে হচ্ছে হাফ আই সেন্টার অফ ম্যাস ওমেগা স্কোয়ার প্লাস হাফ এম টাইমস ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, তার মানে ওমেগা আর হোল স্কোয়ার। সো হাফ আই সেন্টার অফ ম্যাস ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে হাফ এম টাইমস ওমেগা আর মানে হচ্ছে ভি, সো ভি স্কোয়ার, রাইট? ভি ডেফিনেটলি সেন্টার অফ ম্যাস, রাইট? ভি সেন্টার অফ ম্যাস। এইটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জির ফর্মুলা ফর রোলিং মোশন। তার মানে এইটা হচ্ছে আমার এই কন্ট্রিবিউশনটা কোথেকে আসছে? এটা হচ্ছে রোটেশনাল কন্ট্রিবিউশন, অ্যান্ড দিস ইজ ট্রান্সলেশনাল কন্ট্রিবিউশন। দিস ইজ রোটেশনাল কন্ট্রিবিউশন, দিস ইজ ট্রান্সলেশনাল কন্ট্রিবিউশন। ওকে, আরও একটা টপিক আমরা আজকে পড়ব বেশ কিছুদিন পরে, এবং খুব লম্বা একটা বিরতির পরে আমি ক্লাস নিচ্ছি। সো হোপফুলি
ক্লাসের যদি কন্টিনিউশন না থাকে তাহলে কনসেন্ট্রেশন করাটা আরও বেশি টাফ হয়ে যায়। কারণ এই টপিকগুলো আমি যখন থেকে শুরু করেছিলাম তারপর যদি কন্টিনিউ থাকতো, তুমি যদি তখন ক্লাসগুলো করতে, আমার মনে হয় এর চেয়ে বেশি কনসেন্ট্রেশন করতে পারতে, তাই না? সরি ফর দ্যাট। ওকে, যে কোনো কারণেই হোক আমি ক্লাসগুলো ঠিকমতো হয়তো প্রপারলি কন্টিনিউ করতে পারিনি উইদাউট এনি গ্যাপ, সো আই এম ভেরি সরি ফর দ্যাট। ওকে, রোলিং ডাউন আ র্যাম্প। এখন হচ্ছে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রোলিং ডাউন র্যাম্প। রোলিং ডাউন আ র্যাম্প। র্যাম্প বলতে আমরা এখানে একটা ইনক্লাইনেশনকেই বোঝাচ্ছি, এরকম কোনো একটা ইনক্লাইনেশন যেটার অ্যাঙ্গেল হচ্ছে ফর এক্সাম্পল থিটা। ওকে, এটা হচ্ছে একটা র্যাম্প এবং এইখানে হচ্ছে আমাদের একটা হুইল আছে, ওকে, সেইটা হচ্ছে রোল ডাউন করছে, সামনের দিকে আসছে। এখন প্রশ্ন হচ্ছে এর অ্যাক্সিলারেশন কত হবে। তার মানে হচ্ছে আ বডি অফ ম্যাস এম, রাউন্ড বডি অফ ম্যাস এম অ্যান্ড রেডিয়াস ক্যাপিটাল আর, এটার রেডিয়াস ধরো ক্যাপিটাল আর, এরকম একটা সিস্টেম ইজ রোলিং স্মুথলি ডাউন আ র্যাম্প অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা। র্যাম্পটা হচ্ছে অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটাতে। ফাইন্ড দ্য বডিজ অ্যাক্সিলারেশন এ সেন্টার অফ ম্যাস। তাহলে এ সেন্টার অফ ম্যাস এইটা আমাদের কত হবে, ওকে, এটা আমাদের কত হবে, এটা হচ্ছে প্রশ্ন। এখন এটাকে যদি আমি একটু ফ্রি বডি ডায়াগ্রামের মতো করে চিন্তা করি তাহলে কি পাওয়া যাবে? তাহলে পাওয়া যাবে এটা সোজা এদিকে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের এফ জি, রাইট? এফ জির কতগুলো কম্পোনেন্ট আমরা পেতেই পারি। একটা হচ্ছে আমাদের ডেফিনেটলি এইটা, আরেকটা হচ্ছে আমাদের এইটা, এটা অবশ্যই হবে এটার প্যারালাল, এইটা, রাইট? সো এইটা হচ্ছে আমাদের, এটা যদি থিটা হয় এটাও ম্যাথমেটিক্যালি থিটা হবে, এটাও থিটা হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এফ জি কস থিটা, সরি এতক্ষণ দেখা যায়নি, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের এফ জি সাইন থিটা। সো এফ জি সাইন থিটা, অর সিম্পলি লিখতে পারি হচ্ছে এম জি সাইন অফ থিটা। ওকে, নাও এখানে একটা নর্মাল ফোর্স আমরা চিন্তা করতে পারি যেটা কিনা অপোজিট টু এফ জি কস থিটা। এটা হচ্ছে আমাদের নর্মাল ফোর্স এন, অ্যান্ড ডেফিনেটলি এটা যদি ফ্রিকশনাল কোনো একটা সারফেস হয়ে থাকে তো এইদিকে আমাদের একটা ফ্রিকশনাল ফোর্স থাকবে, সেটা হচ্ছে এফ এস, রাইট? ফ্রিকশনের জন্য এফ এস। নাও এটা কিন্তু মুভ করছে হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশনে, নিচের দিকে অথবা নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে। যদি এটাকে আমি পজিটিভ এক্স অ্যাক্সিস ধরি, এটা হচ্ছে আমার নেগেটিভ এক্স অ্যাক্সিস, রাইট? সো যদি আমি পজিটিভ এক্স অ্যাক্সিস চিন্তা করি অথবা নেগেটিভ অ্যালং এক্স অ্যাক্সিস যদি আমি চিন্তা করি, তাহলে আমি এই ফ্রি বডি ডায়াগ্রাম থেকে একটা জিনিস স্পষ্ট লিখতে পারবো যে টোটাল ফোর্স ইজ ইকুয়াল টু এম টাইমস এ অ্যাকর্ডিং টু দ্য নিউটন সেকেন্ড ল, রাইট? সো টোটাল ফোর্স এখানে দুটো আছে এক্স অ্যাক্সিস বড়, একটা হচ্ছে এফ এস, একটা হচ্ছে এম জি সাইন থিটা। সো এফ এস আমি শুধুমাত্র ম্যাগনিটিউড নিয়ে এখন ভাবছি, প্লাস হচ্ছে এম জি টাইমস সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এম টাইমস এ সেন্টার অফ ম্যাস। এখন অ্যাক্সিলারেশন কোন দিকে হচ্ছে? নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে। সো ডেফিনেটলি নেগেটিভ এ সেন্টার অফ ম্যাস, অ্যান্ড এটা হচ্ছে এই ফোর্সের ডিরেকশন হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে, সো নেগেটিভ সাইন, রাইট? এগুলো আমরা অনেক আগেই শিখেছি ক্লাসে। সো এখান থেকে আমি এফ এস মাইনাস এম জি সাইন থিটা ইজ ইকুয়াল টু মাইনাস এম এ সেন্টার অফ ম্যাস, ইকুয়েশন নাম্বার 1। এখন এখানে আমি আরও কিছু জিনিস চিন্তা করব। রোলিং মোশন ইজ রিলেটেড টু দ্য টর্ক, তাই না? এখানে কোনো ফোর্সের জন্য টর্ক এখানে আছে কি না? সো টর্কের জন্য রেসপন্সিবল ফোর্সগুলো কী হতে পারে? একটা হতে পারে এন, অর্থাৎ নর্মাল ফোর্স। নর্মাল ফোর্সের জন্য আসলে কি এখানে এই অবজেক্টের কোনো টর্ক হচ্ছে? টর্ক মোশন কি হচ্ছে না কেন? কারণ হচ্ছে এটা রোটেশন করছে হচ্ছে এই অ্যাক্সিসের, এটা হচ্ছে তার পিভট পয়েন্টের ভেতর দিয়ে যদি কোনো অ্যাক্সিস চিন্তা করি তাহলে এটা হবে হচ্ছে এটা, অ্যান্ড এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আর,
আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এন, তাহলে এন অ্যান্ড আর রেডিয়াল ডিস্টেন্স হ্যাজ দ্য সেম ডিরেকশন, দ্য অ্যাঙ্গেল ইজ জিরো, রাইট, অর্থাৎ প্যারালাল। তো এর জন্য তো সাইন 0 ডিগ্রি হবে। সো সাইন 0 ডিগ্রি মানে হচ্ছে জিরো, সো কোনো টর্ক নেই, রাইট। সো দ্য টর্ক ফর এন ইজ জিরো বিকজ এন অ্যান্ড আর্ম লেংথ আর হ্যাজ দ্য সেম ডিরেকশন, রাইট, প্যারালাল টু ইচ আদার। সেজন্য কোনো এনের জন্য কোনো টর্ক নেই, এনের জন্য নো টর্ক। ফর এন উই হ্যাভ নো টর্ক। এখন আরেকটা চিন্তা করতে পারি, ফর হচ্ছে এফ জি, এফ জি এটা এফ জি সাইন থিটা বা কস থিটাই ধরি বা যা কিছুই ধরি না কেন, নো প্রবলেম। যদি এফ জি কস থিটা ধরি তার জন্য টর্ক নেই, কেন? কারণ এফ জি কস থিটা অ্যান্ড এখান থেকে রেডিয়াল ডিস্টেন্স সেম, আগের মতোই, নো টর্ক। আরেকটা হচ্ছে আমি এম জি সাইন থিটার জন্য নো টর্ক, কারণ এম জি সাইন থিটা এদিকে, ডিস্টেন্স আর ঠিক একই দিকে, সো এখানেও টর্ক নেই। ফর এফ জি কস থিটা নো টর্ক, ফর এফ জি টাইমস সাইন থিটা নো টর্ক। বাট হোয়াট অ্যাবাউট এফ এস? ফর এফ এস there must be a torque, tau is equal to কত? tau is equal to কত? দেখি এফ এস হচ্ছে এইটা, এফ এস এর ডিরেকশন হচ্ছে আমাদের এফ এস এর ডিরেকশন হচ্ছে আমাদের কোনটা? এইটা হচ্ছে এফ এস এর ডিরেকশন, এখান থেকে এটা হচ্ছে আমাদের আর, সো 90 ডিগ্রি, রাইট, 90 ডিগ্রি। তাহলে টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এফ এস আর টাইম সাইন অফ 90 ডিগ্রি, তার মানে হচ্ছে সিম্পলি এফ এস আর। সো টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এফ এস আর। এইখানে টর্ক ডেফিনেটলি কানেক্টেড, রাইট। কিন্তু এইখানে আরও কিছু জিনিস কানেক্টেড, সেটা হচ্ছে টর্ককে আমি আরও কিছু জিনিস দিয়ে ব্যাখ্যা করতে পারি, যেমন টর্ক, এটা মনে রাখতে হবে ইকুয়েশনটা, এটা ইকুয়েশন নাম্বার 1, আর এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2 বলতে পারি আমরা, ইকুয়েশন নাম্বার 2। দেখো আমি জানি যে টাউ ইজ ইকুয়াল টু কি, এটা আই আলফা, টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে আই টাইমস আলফা। এই আই ডেফিনেটলি সেন্টার অফ মাস, রাইট, আই সেন্টার অফ মাস। আই সেন্টার অফ মাস মানে কি আসলে? আই সেন্টার অফ মাস মানে হচ্ছে কোনো একটা অবজেক্ট যদি রোটেট করে এমন কোনো একটা এক্সিসের সাপেক্ষে যে এক্সিসটা সেন্টার অফ মাস দিয়ে যায়, তাহলে তার যে মোমেন্ট অফ ইনার্শিয়া, ডেফিনেটলি মোমেন্ট অফ ইনার্শিয়া ডিপেন্ড করে যে এক্সিস অফ রোটেশনের উপর। এটা যদি সেন্টার অফ মাস দিয়ে এক্সিস অফ রোটেশন চিন্তা না করি, অন্য কোনো পয়েন্ট দিয়ে চিন্তা করি, তাহলে কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া কম বা বেশি হবে। তার মানে একটা রোটেটিং অবজেক্টের ইনফাইনাইট নাম্বার অফ মোমেন্ট অফ ইনার্শিয়া থাকতে পারে, রাইট, ডিপেন্ডিং অন দ্য এক্সিস অফ রোটেশন। সো টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে আই সেন্টার অফ মাস টাইমস আলফা। অ্যান্ড আরও একটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে এ সেন্টার অফ মাস, এটার একটা রিলেশন আছে উইথ আলফা, সেটা হচ্ছে আলফা আর। এ সেন্টার অফ মাস ইজ ইকুয়াল টু হচ্ছে আলফা আর। এখান থেকে কি লিখতে পারি? আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে এ সেন্টার অফ মাস ডিভাইডেড বাই আর। যদি এটা হয় তাহলে এখানে কি হয়? আই সেন্টার অফ মাস টাইমস আলফা মানে হচ্ছে এ সেন্টার অফ মাস ডিভাইডেড বাই আর। সো টাওয়ের ভ্যালু আমরা পেয়ে গেছি এফ এস আর, রাইট। তার মানে হচ্ছে এখান থেকে আমি লিখতে পারি কি, টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত? টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আই, টাউ ইজ ইকুয়াল টু পেয়ে গেছি আই সেন্টার অফ মাস। আচ্ছা এখানে অন্যভাবে চলে গেছে, না লিখি এখানে, তাহলে এখানে লিখি আমি, সরি অন্য পেজে চলে গেছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে আই সেন্টার অফ মাস টাইমস আলফা, আলফা মানে হচ্ছে এ সেন্টার অফ মাস টাইমস আর, আর, রাইট। তার মানে এফ এস আর ইজ ইকুয়াল টু হচ্ছে এইটা। এখন আমি লিখতে পারি হচ্ছে এফ এস আর। সো এফ এস আর ইজ ইকুয়াল টু হচ্ছে টাউ, টাউ মানে হচ্ছে আই সেন্টার অফ মাস, আই সেন্টার অফ মাস টাইমস এ সেন্টার অফ মাস ডিভাইডেড বাই আর। সেখান থেকে এফ এস ইজ ইকুয়াল টু হচ্ছে আই সেন্টার অফ মাস টাইমস এ সেন্টার অফ মাস ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, এফ এস এর এই ভ্যালুটা আমরা 1 নম্বর ইকুয়েশন ইউজ করব, ইকুয়েশন নম্বর 1 এখানে ইউজ করব। যদি আমি এখানে ইউজ করি তার মানে আমি কি পাচ্ছি? সো ফ্রম ইকুয়েশন 1 আমি কি পাচ্ছি হচ্ছে আই সেন্টার অফ মাস টাইমস এ সেন্টার অফ মাস ওভার আর স্কোয়ার
minus mg times sin theta is equal to minus ma of center of mass, রাইট? এরকম কোনো কিছু আমি এখানে পাচ্ছি। এখান থেকে তুমি যদি জাস্ট একটু ম্যাথমেটিক্স করে যদি আমি এখানে এখানে আমি ইউজ করি, যেমন আই সেন্টার অফ মাস টাইমস এ সেন্টার অফ মাস ওভার আর স্কোয়ার প্লাস এটাকে যদি এ পাশে নিয়ে আসি এম সেন্টার অফ মাস ইজ ইকুয়াল টু হচ্ছে এম জি, ডান পাশে নিয়ে যাই সাইন অফ থিটা। এখান থেকে এ সেন্টার অফ মাস কিন্তু আমি কমন নিতে পারি এম এ সেন্টার অফ ম্যাসই কমন নিতে পারি, তাহলে এম এ সেন্টার অফ ম্যাস যদি কমন নেই তাহলে এখানে হবে 1 প্লাস হচ্ছে আমার এটা তো চলে আসলো আই সেন্টার অফ ম্যাস টাইমস হচ্ছে 1 ডিভাইডেড বাই এম টাইমস আর স্কোয়ার, রাইট, ইজ ইকুয়াল টু হচ্ছে এম জি সাইন অফ থিটা। তাহলে এম ক্যান্সেল হয়ে যায়, তাহলে এ সেন্টার অফ ম্যাস ইজ ইকুয়াল টু আসলে কী থাকে, উপরে থাকে হচ্ছে জি সাইন অফ থিটা, নিচে থাকে 1 প্লাস আই সেন্টার অফ ম্যাস ডিভাইডেড বাই এম ক্যাপিটাল আর স্কোয়ার। সো এইটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত ইকুয়েশন ফর ফাইন্ডিং দ্য ভ্যালু অফ অ্যাক্সিলারেশন এ সেন্টার অফ ম্যাস, অর্থাৎ সেন্টার অফ ম্যাসের যে অ্যাক্সিলারেশন রোলিং ডাউন র্যাম্প এক্ষেত্রে সেটা আমরা এই ইকুয়েশন দিয়ে বের করতে পারি। আমাদের জানতে হবে হচ্ছে থিটাটা, ইনক্লাইনেশন জানতে হবে, আমাদের ম্যাস জানতে হবে, আর জানতে হবে, আর সিম্পলি আমাদের আই সেন্টার অফ ম্যাস কত সেটা জানতে হবে, তাহলে আমরা রোলিং ডাউন আর র্যাম্প এরকম প্রবলেমের ক্ষেত্রে এ সেন্টার অফ ম্যাসের ভ্যালুটা বের করতে পারি। ওকে, আর হোমওয়ার্কের ব্যাপারে আমি আজকে খুবই সরি, আজকে এই মুহূর্তে আমার কাছে বইটা নেই, নাহলে আমি হোমওয়ার্কগুলো দিতে পারতাম, কারণ এই প্রবলেমগুলো তখনই সাকসেস হবে যখন এই রিলেটেড প্রবলেম তুমি করতে পারবে অনায়াসে। সো ইটস মাই রেসপন্সিবিলিটি টু প্রোভাইড ইউ সাম বিউটিফুল হোমওয়ার্কস, রাইট? সো সামনের ক্লাসে আমি আশা করছি তোমাদেরকে হোমওয়ার্কগুলো দিতে পারবো। আমার মনে হয় জাস্ট এনাফ। আবার খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে মানে এইভাবে দেখা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ, টাটা।